আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য ম্যাথমেটিক্সের গুরুত্বপূর্ণ এমসিকিউ সমস্যার সমাধান নিয়ে আসছি। আশা করি তোমরা যদি এগুলো ভালোভাবে শিখতে পারো, তোমাদের এমসিকিউ 20টার মধ্যে থাকবে, বুঝছো? 20-25টার মধ্যেই থাকবে, হইতে পারবে। তো এবার খেয়াল করো, দেখো প্রথম প্রশ্ন আমাদের এখানে পি এক্স সমান সমান এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস এখানে -1 বলছে বহুপদীর মুখ্য সহগ ও ধ্রুবপদের সমষ্টি কত? বহুপদীর মুখ্য সহগ ও ধ্রুবপদের সমষ্টি কত? তো দেখো, এই বহুপদীর আমার মুখ্য সহগ মানে কি ভাইয়া? সর্বোচ্চ পাওয়ার আছে যেটা, হ্যাঁ, তার সহগ। সর্বোচ্চ পাওয়ার যত, তার সহগ কত? পিছনে 1, এটা হলো 1 প্লাস ধ্রুবপদ। আমার ধ্রুবপদটা কত ভাইয়া? এই যে -1, ঠিক আছে? এই যে -1, তাহলে কত আসে? 1 প্লাস -1 সমান সমান 0। এই প্রশ্নে আমাদের সমাধান শেষ। এবার আসো পরের প্রশ্নে যাই। px সমান সমান 3x কিউব প্লাস 8x স্কয়ার প্লাস x প্লাস 2, ঠিক আছে? এতকে 3 মাইনাস 3x মাইনাস 1 দ্বারা ভাগ করলে বাকি 7 হয়। কে 3x মাইনাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? 7 হয়। 7 হয়। তাহলে এর মান কত? এর মান কত? তাহলে এর মান কত? দেখো ভাই, এই যে আমাদের একটা ফাংশন দিয়েছে পি অফ এক্স ফাংশন, যেখানে 3x কিউব প্লাস 8x স্কয়ার প্লাস x প্লাস 2 এটা দেওয়া আছে। এতকে এত দ্বারা ভাগ করতে, ঠিক আছে? তো এখানে বলতে ভাগশেষ হচ্ছে কত? 7। তবে এর মান নির্ণয় করে, এটা কিন্তু জেনারেল মেথডের অঙ্ক ভাইয়া। দেখো এটা কিভাবে সমাধান করবা। যেহেতু এটাতে আমরা ভাগ করতে দিলাম ভাজক, কি এটা? এটা আমার ভাজক, ভাজক বা উৎপাদক, ঠিক আছে? সেটাকে আমরা কি করতে হয়? সেটাকে শূন্য ধরতে হয়। 3x - 1 = 0, 3x সমান -1 উপরে প্লাস 1, x সমান কত হবে? 1/3। তাহলে আমরা এখানে p অফ 1/3 বসাবো, তাহলে আমরা ভাগশেষ পাবো। বুঝছো? p অফ 1/3 বসালে আমরা কি পাবো? ভাগশেষ পাবো। ভাগশেষের মান 7 হবে বলছি। p অফ 1/3 বসে 3 × 1/3 এর কিউব, 8 × 1/3 এর হোল স্কয়ার প্লাস 8 × 1/3 প্লাস 2। তো এখানে 3 × 1 এর কিউব 1, 3 এর কিউব কত হবে? 27 প্লাস 8 × 1 এর স্কয়ার 1, 3 এর স্কয়ার 9, a/3 প্লাস 3 3 9 27 1/9 প্লাস 8/9 প্লাস a/3 প্লাস 2। এটা লসাগু করো ভাইয়া, নিচে কত? 1, 9 3 এবং 1 এর লসাগু কত? লসাগু হলো 9। 9 দিয়ে 9 ভাগ করলে 1 1 1 যোগ 9 দিয়ে 9 ভাগ করলে 1 8 1 8 যোগ 3 দিয়ে 9 ভাগ করলে 3 3 গুণে 3 প্লাস এখানে 9 দিন কত? 18। 9/1 কত আসে? 18 আর 8 26 আর 27, এখন 27 মাইনাস 3। এটা আমার ভাগশেষ। এটা কি? এটা আমার ভাগশেষ। এখন প্রশ্ন বলেছে যে ভাগশেষ 7। তাহলে আমরা লিখব কি? প্রশ্ন মতে ভাগশেষটা কত? এখানে 27 মাইনাস 3a ভাগ 9, এটা ইকুয়াল টু কত? ভাগশেষ বলতে কত? এখানে 7। আচ্ছা, কেন গুণ করো, নিচে 1 ধরো। এখানে গুণ করলে কত? 27 মাইনাস 3a সমান সমান 7 9 কত? এখানে 63। এটাই পারানো, আবার 3 এর -3 ওপর নিয়ে প্লাস করে দাও। -63 সমান কত? -3 এবার আসে কি? +3 হয়। হ্যাঁ, +3। তাহলে এখানে কত আসে দেখো, বিয়োগ করলে একটা যোগ একটা বিয়োগ, ভিন্ন দলে ছিল তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হয়। তাহলে বিয়োগ করি আমরা, ছোট থেকে বড়, হ্যাঁ, 7 থেকে কত? 4 হবে 7 6 13, হাতে কত? হাতে 1, 2 1 3 3 6 হবে 3 হবে। তাহলে এখানে বড় কি? 63, তার চিহ্ন মাইনাস, এখানে মাইনাস দেবো 3। সুতরাং a ইকুয়াল টু, এই 3 পারবো এবার এসে ভাগ হইবে, -36 ভাগ হলো 3, -3 বারো 36 মাইনাস। আমরা এই মান কিন্তু পেয়ে গেলাম, এই মান কত হবে? -12। আচ্ছা ভাই, এরপর আসো আমরা পরের সমস্যার সমাধান করি। a কিউব প্লাস b কিউব প্লাস
বলছে সি কিউব প্লাস 3abc a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব প্লাস 3abc আচ্ছা এটা সমান সমান রাশিটি কি সমমাত্রিক কিনা দেখো একটা বলছে সমমাত্রিক যেটা বলছে এখানে চক্রক্রমিক তিনি বলছে বিষমমাত্রিক দেখি আমরা এখানে উত্তরে কি দিতে পারি সহমাত্রিক মানে কি ভাইয়া সবগুলোর মাত্রা সমান মাত্রা মানে পাওয়ার হ্যাঁ এটা পাওয়ার 3 এটা পাওয়ার 3 এটা পাওয়ার 3 এগুলো তো পাওয়ার আছে এক না এক 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 তাহলে যোগ করলে কত 3 তাহলে এগুলো কিন্তু সহমাত্রিক চক্রক্রমিক কিনা সেটা কিভাবে করবা যে এর স্থলে বি বি এর স্থলে সি সি এর স্থলে এ বসাবা যদি রাশিটা অপরিবর্তিত থাকে এর স্থলে বি বি এর স্থলে সি সি এর স্থলে এ বসাইলাম আবার এখানে এর স্থলে বি বি এর স্থলে সি সি এর স্থলে আবার এ বসাইলাম তাহলে দেখো আমার রাশিটা কিন্তু অপরিবর্তিত থাকে বি কিউব এই আগে পরে তো যোগের বেলা কোনো ব্যাপার না ঠিক আছে তো এটা আবার তুমি আবার ই করে লেখো এটা আবার আমি কি লিখলাম এই সুন্দরভাবে সাজাই লিখলাম 3abc তাহলে আমার এই যে এটা যেরকম ছিল আমার এই যে a এর স্থলে b b এর স্থলে c c এর স্থলে এই বসালে কিন্তু রাশিটা অপরিবর্তিত থাকে সেহেতু এটা চক্রক্রমিক যেহেতু এটা সহমাত্রিক তার মানে এটা বিষমমাত্রিক না ঠিক আছে বিষমমাত্রিক মানে কি আলাদা আলাদা মাত্রা এটা 3 এটা 3 এটা 3 এটা কিন্তু যোগ করলে 3ই হয় তাহলে এটা হইবে না তার মানে आंसर হবে 1 ও 2 কোন অনুক্রমে এটা পদ দেখো কোন অনুক্রমের n-তম পদ এটা আমার একটা সূত্র না দিয়ে দিছে বলছে 1 মাইনাস 1 এর পাওয়ার n তো এখানে ভাগ 2 বলছে কি এখানে হলে এর বিজোড় পদ হবে অনুক্রমের বিজোড় পদ আর কি বিজোড় পদ তো সেটা খুব সহজ n এর মান বিজোড় হইবে ঠিক আছে n এর মান এখানে আমরা বিজোড় ধরে নিই দেখো n এর মান ধরে বিজোড় সংখ্যা কত 1 আমরা 1ই ধরলাম ঠিক আছে বিজোড় সংখ্যা 1 ধরতে পারো 3 ধরতে পারো কোনো ব্যাপার না তো দেখো 1 মাইনাস আগে যে ব্র্যাকেট আছে না আগে বন্ধনীর কাজ কিন্তু করতে হয় তো মাইনাসের পর যদি বিজোড় সংখ্যা হয় ভালো করে শিক্ষা নাও মাইনাসের পর যদি বিজোড় সংখ্যা হয় তাহলে কিন্তু সেটা রেজাল্ট ফলাফল মাইনাস দিবি ঠিক আছে তো এখানে -1 আসবে আর মাইনাসের পর যদি জোড় সংখ্যা হয় তাহলে আমার কি হবে এখানে প্লাস দিবি ঠিক আছে 1 মাইনাসের মধ্যে কি প্লাস 1 ভাগ 2 তাহলে কত হবে 2 ভাগ 2 সমান 1 ঠিক আছে ভাগের বেলায় কাটাকাটির ফলাফল 1 আর যোগের বেলায় কাটাকাটির ফলাফল কত 0 তো আশা করি তোমরা এটা অ্যানসার পাইছো এবার পরের প্রশ্ন সমাধান করি গুণোত্তর ধারা কোন গুণোত্তর ধারার প্রথম পদ প্রথম পদ হলো হাফ ঠিক আছে এবং অসীমতক সমষ্টি কত বলছে 3/4 হলে সাধারণ অনুপাত কত 3/4 হলে সাধারণ অনুপাত দেখো এই প্রশ্নের সমাধান তোমরা কিভাবে করবা তো এটা জেনারেল মেথডে কিন্তু অঙ্ক প্রথম পদে আমরা কি ধরি a ঠিক আছে অসীমতক সমষ্টি আমরা কি ধরি ভাইয়া এই তো সীম ধরি সাধারণ অনুপাত আমরা কি ধরি r ধরি r সমান কত তো আমাদের এখানে একটা সূত্র আছে a সসীম সমান a/1 - r তো আমরা এই সূত্র দিয়ে এই প্রশ্নের সমাধান করব দেখো যদি আমার এই যে 1 মানে r এর মান লাগবে তাহলে এইটার a মান নাও আর এইটার এই জায়গায় পাঠাই দাও তাহলে 1 - r a/a সসীম ঠিক আছে তাহলে 1 - r এর মান কত আমার হাফ এর মান আমার হাফ আর a সসীমের মান কত দেখো a সসীমের মান কত 3/4 তো 1 - r কি দ্বারা দেখো এটা গুণ দিয়ে ঘুরাই দাও উপরে 4 নিচে কত 3 2/3 সমান কত দাঁড়ায় 2/3 এবার এই r টা মাইনাস আর যেটা আমরা বের করব হলো r এর মান তো মাইনাস যেতে হইছে মাইনাসটার উপর নিয়ে প্লাস করো আর এইটার এই পারে নিয়ে মাইনাস করো তাহলে 1 তাহলে এইটার উপর প্লাস কিছু না মানে প্লাস চিহ্ন আছে তাহলে মাইনাস এই পাশে এই মাইনাস 2/3 সমান এই মাইনাসের উপর দিয়ে কি প্লাস আর আমরা বাম পাশের সমাধানটা করে নিই এখানে 3 লসাগু 1 আর 3 এর লসাগু কত 3 1 দিয়ে 3 এ ভাগ করলে কত হবে 3 হবে 3 1 এ 3 বিয়োগ 3 দিয়ে 3 ভাগ করলে 1 2 1 এ 2 এবার r তাহলে কত দাঁড়ায়
3 বিয়োগ 2 মানে কত 1/3। তাহলে আমরা r এর মান কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে ভাইয়া, এরপর আসো পরের প্রশ্নের সমাধান আমরা করি। আচ্ছা এখানে তো আরই দিতে না, আচ্ছা ঠিক আছে, আমাদের r এর মান পাইছে। পরের প্রশ্ন 1.2 কে বুকে দিয়ে ভগ্নাংশ করতে হবে। এটা দিনার মেথড অঙ্ক দেখো, আর মাত্র দিনার মান দুই জায়গায় আছে 1.2 এর পৌনঃপুনিক, 1.2 এর উপর এই যে পৌনঃপুনিক। এটা তোমরা কিভাবে করো ভাইয়া, দেখো খুব সহজ। উপরে কি করবা, উপরে টোটাল সংখ্যা আগে লিখবা, লিখলাম, বিয়োগ দিয়ে বইলো পৌনঃপুনিক ছাড়া কত আছে, পৌনঃপুনিক ছাড়া আছে কত ভাইয়া 1 আছে, আমরা 1 বিয়োগ দেবো। এর উপরের কাজ শেষ। এবার নিচে কি কাজ করবা ভাইয়া, দশমিকের পরে কি আছে, দশমিকের পরে যে কটা পৌনঃপুনিক আমার সেই কটা 9 দিতে হইবে, আর দশমিকের পরে যে কটা পৌনঃপুনিক ছাড়া থাকবে আমার সেই কটা কিন্তু 0 দিতে হবে। যেহেতু আমার দশমিকের পর কোনো পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা নাই, এজন্য আমি এখানে 0 দিলাম না, বুঝছো? তো এবার আসো ভাইয়া, এটা আমরা সমাধান করি। উপরে 11 নিচে কত 9, তো এটা আমার অ্যান্সার। ঠিক আছে, 11/9। এখন ধরো তোমাদের আমি আর একটা প্রশ্ন সমাধান করে দিতে দিয়েছি। তো এখানে 2.345 মনে করি, এখানে আমি আর একটা সংখ্যা দিলাম, বলো ধরো এখানে আমি কি দিলাম 2 এ দিলাম। তো আমার এই সংখ্যার উপর কোনো গেছে, এই সংখ্যার উপর কোনো গেছে, তুমি এই সংখ্যাটা কিভাবে ভাঙবা দেখো। তো আমরা টোটাল সংখ্যা আগে লিখবো 2 3 4 5 2 বিয়োগ পৌনঃপুনিক ছাড়া আমার আছে কত ভাইয়া, দেখো পৌনঃপুনিক ছাড়া কিন্তু এই যে এই আছে। তোমার মনে হইতে পারে এই যে আমার পৌনঃপুনিক নাই, কিন্তু বাস্তবে এলো ধরো এই জায়গাও আমার, পাশের জায়গাটাও আমার, পাশে মধ্যখানে যায়, জমির দুই পাশে জমির মাঝখানে যায়, সেটাকে আর একজন রইবে, সেটাও তো আমার রইবে। তো অতএব যেহেতু এইটাই আছে এইটাই আছে, মাঝেরটা পৌনঃপুনিক আছে সেরকম বলতে হইবে। তাহলে আমার এখানে টোটাল সংখ্যা লিখলাম, তার মানে এটার উপর পৌনঃপুনিক কিন্তু আছে, সেটারে দেওয়া হয় না, বুঝছো? তো এখন পৌনঃপুনিক ছাড়া আছে কত আমার 23, 23 বিয়োগ করবা, আর নিচে কি করবা, নিচে দশমিকের পরে পৌনঃপুনিক আছে করার উপরে 1 2 3 তিনটের উপরে, এখানে 3টে নয়, সরি 3টে নয়, হ্যাঁ। আর পৌনঃপুনিক ছাড়া আছে কত, দশমিকের পৌনঃপুনিক ছাড়া আছে কিন্তু একটা, দশমিকের পরের হিসাব। তো এখন তোমরা এটা বিয়োগ করে অ্যান্সার বের করতে পারবে। 3 এর সাথে 12 হইবে, 9 আর 3 12, 9 হাতে কত 1 2 3 3 5 হইবে, 2 হইবে। তারপর এটা যদি তোমরা কাটাকাটি দাও, তোমরা কাটাকাটি করবে। ঠিক আছে, এখন এটা সাধারণত 3 দিয়ে দেয়, কিভাবে বুঝবো, সংখ্যাগুলো যোগফল যদি 3 দিয়ে ভাগ দেয়, দেখো 9 9 18 3 9 27, 27 কে 3 দিয়ে ভাগ দেয় 3 9 27, এটা দেখি 3 দিয়ে ভাগ দেয় কিনা। 2 3 5 5 আছে 9, 9 আর 2 11, 11 আর 9 20, এটা কিন্তু কাটাকাটি যাইবে না, তাহলে এটা এইভাবেই রাখো, তাহলে এটা তোমার অ্যান্সার। ঠিক আছে, আর এটা চাইলে সমস্তুতি করা যায়, কিভাবে সমস্তুতি করবা, এটা অ্যান্সার এক লাখ লইবে, কিন্তু এটা যেহেতু সমস্তুতি অপ্রকৃত ভগ্নাংশ, মানে উপরে বড় নিচে ছোট, এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে মিশ্র ভগ্নাংশ বা প্রকৃত করো 2 3 4 2 9। এই ভাগ কিভাবে করবা, তোমরা ছোটবেলায় ভাগ অনেক কি করছো। তো এখন দেখো এই যে এতবার নাম তো আমরা কেউ করি নাই, তাহলে আমরা কি এখানে কিভাবে করবো, এই চারটের সংখ্যা এখানে থেকে চারটের সংখ্যা ধরো। তো ধরো এখন তুমি এখানে কি করবে, এক সংখ্যা বাদ দাও, নাহলে তো আমরা এতবার নামটা তো আমরা জীবনে করি না, আমাকে বামটা দ্বারাও করি নাই। এই 9 কি 2 এর মধ্যে যায়, জীবনও যায় না। তাহলে এখন তুমি কি করবে ভাইয়া, দেখো তাহলে আমার এখানে আরেক সংখ্যা বাড়াই নিতে হবে, আরেক সংখ্যা এখানে বাড়াই দাও। এবার আসো তুমি এক সংখ্যা বাদ দাও, এক সংখ্যা বাদ দাও, এক সংখ্যা বাদ দাও। 9 23 এর মধ্যে কয়বার যাবে, 9 2 18, 2 বার, 3 নং সাথে 3 বার বেশি হয়ে যায়, তাহলে এখানে 2 দাও, 2 0 0, 9 2 18 হাতে 9 2 18 19 9 হাতে কত 9 2 18 1 19। তাহলে এবার বিয়োগ করো, 9 8 হাতে কত হলে 12 5 আছে 12, হাতে কত 1, 9 আর 1 10, 10 এর মধ্যে 2 দিবে 4 দিলে, হাতে কত 1 9 আর 10, 10 এর কত 13 হইবে 3 হইবে, হাতে 1 1 2 3 মিলে 0। তাহলে আমার এটা যেটা দাঁড়ায়, দেখো এই যে ফলাফলটা আমার আসবে সমস্ত মিশ্র ভগ্নাংশ, আর ভাগশেষটা দেবে আমার উপরে, অর্থাৎ ভাগশেষটা আমার লবেসিটা দিবে। আর এই যে ভাজকটা আমার কই আইবে, ভাজকটা আমার হরে চলে আইবে। এখন আমার প্রকৃত হয়েছে এটা প্রকৃত ভগ্নাংশ বা এটা মিশ্র ভগ্নাংশ। আচ্ছা শেষ, এরপর আসো আমরা পরে আর একটা প্রশ্ন সমাধান করি। বিকাল 3টা 30, বিকাল 3টা 30 ঘন্টা কাটা মিনিটের কাটা মধ্যবর্তী কোণ। ধরো বিকাল 3টা 30 ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাটা মধ্যবর্তী কোণ, মিনিটের কাটা মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ কত। তো দেখো এইভাবে আমরা কোণ নির্ণয় করতে পারি। এখানে একটা সূত্র আছে, তোমার কি বলতে, বিকাল 3টা 30 ঘড়ির ঘন্টা কাটা মিনিটের কাটা মধ্যবর্তী কোণ কত। তো এখানে তোমার সূত্র জানতে হবে, সূত্র কি, সূত্র হলো থিটা সমান সমান 11m মাইনাস 60h ভাগ হইবে 2, দুই পাশে সমান্তরাল তুলে, দুটোর ভিতরে কোনো মাইনাস না আসে। ঠিক আছে, তো
তো এম বলতে মিনিট রয়েছে, এস বলতে আওয়ার, ঘন্টা বুঝেছি, ঠিক আছে। তাহলে 11 ইন্টু মিনিট কত, দেখো ভাই এই যে 30 মিনিট, কত মিনিট, প্রথমটা ঘন্টা, 3টা 30 মানে কি, প্রথমটা হলো ঘন্টার কাটা, পরেরটা হলো মিনিট কাটা, মিনিটের, 3টা 30 মিনিট, তাহলে এবার আসে মিনিট হলো 30 মাইনাস 60 গুণ ঘন্টা আমার কত, এখানে 3 ভাগ 10, 3 11 কত 33, 330 বিয়োগ 3 থেকে কত 18, 180 ভাগ দাও, লেখেন কত আছে 0, 28 কত, তাহলে 8 5 13, হাতে কত 1, এখানে 2, 2 2, তাহলে এটা কত ডিগ্রি হবে 75 ডিগ্রি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এই সূত্রটা তোমরা মুখস্থ করে নিও, ঠিক আছে। আচ্ছা এবার আসে পরের সূত্রে যাই, আমরা পরের প্রশ্নের সমাধানে যাই। sin b সমান হাফ হলে cos b, sin b সমান হাফ হলে, ঠিক আছে, cos 3b মাইনাস sin 3b এর মান কত, cos 3b মাইনাস sin 3b, sin 3b এর মান, দেখো ভাই এটা জেনারেল মেথড অঙ্ক এবং হায়ার মেথড দুইটারই অঙ্ক। তো এটা কিভাবে বের করবা, দেখো তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবা সহজে। তুমি এখান থেকে কি করবা, sin কত ডিগ্রি হাফ, তুমি b করবে এটার উপর দেখি দেবা sin ইনভার্স হাফ দেবা, ক্যালকুলেটর চাপা তুমি b এর মান পাইয়া দেবা, কত পাবা sin 3 ডিগ্রি হাফ, এখানে 3 ডিগ্রি পাবা, কত ডিগ্রি 3 ডিগ্রি। তুমি এখানে দাও তাহলে এবার cos 3 * 30 মানে তুমি sin 3 * 30, তাহলে cos কত হবে 90 ডিগ্রি মাইনাস sin 90 ডিগ্রি, ঠিক আছে। cos 90 ডিগ্রি মান কত হবে, ক্যালকুলেটর চাপ দেবা, তোমরা অ্যানসার পাই যাবে, cos 90 ডিগ্রি মান 0 মাইনাস sin 90 ডিগ্রি মান কত, sin 90 ডিগ্রি মান 1, তাহলে এখানে ফলাফল আমার কত -1। আচ্ছা এবার আমরা পরের প্রশ্নের সমাধান করি। tan θ সমান সমান -25 পাই বাই 6 এর মান কত, -25 পাই বাই 6, হ্যাঁ এটার মান কত, ঠিক আছে, tan সরি এখানে সমান নাই, এটার মান কত। আচ্ছা দেখো এই প্রশ্নটা তোমার অন্যভাবে হইতে পারে, পাইর মান কিন্তু 180 তুমি ধরে নাও, হ্যাঁ 180 তাহলে কত এখানে 25 গুণ 180 উপরে নিচে কত হলো 6। আচ্ছা তাহলে এখন কত আসে দেখি, আমরা একটু জেনারেল ম্যাথের অঙ্ক বানাইতে দিই, ঠিক আছে, হার ম্যাথে জেনারেল ম্যাথের অঙ্ক দিতেই পারি এরকম। তো কত আসে 25 শূন্য, আচ্ছা এটা আমি গুণ করি, আচ্ছা কাটাকাটি করলেই তো নাকি, 6 কে 6 3 6 18 3 0 30, তাহলে কত আসে আমার এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম 3 × 15 5, হাতে কত 1, 3 × 6 আর 1 7 শূন্য, এই যে মাইনাস এত ডিগ্রি, ঠিক আছে। তোমাকে বলবে কি, দেখো এই প্রশ্নটাই বলবে tan জেনারেল ম্যাথে -750 ডিগ্রি সমান কত, 750 ডিগ্রি সমান সমান কত। আবার বলতে পারি এটা কোন চতুর্ভাগে আছে, ঠিক আছে, অথবা এটা কোন চতুর্ভাগে আছে, আচ্ছা সেটা আমরা দেখাবো, চতুর্ভাগে দেখাবো। আচ্ছা এটা আমরা সমাধান করি, দেখো হায়ার ম্যাথের ভাবে আগে সমাধান করি। tan θ = কত এখানে -25 পাই ভাগ 6। তো দেখো ভাইয়া 6 এর নামটা ই করো, আমরা 6 এর নামটা করি, 6 কে 6 6 12 3 6 18 424, 4 বার লাগবে, 5 বারে কিন্তু আবার বেশি হয়ে যাবে, 30 হয়ে যাবে। তো আমরা এখানে আচ্ছা tan - θ আগে এটা ভাঙা নেই, tan এই যে মাইনাস আছে না, tan - θ কি হয় -tan θ, মাইনাস কি এখানে tan θ, θ বলতে এখানে এখানে tan টা নাই, θ টা নাই, -tan θ না, আচ্ছা θ বলতে আমরা এখানে 25 পাই বাই 6, tan - θ কি হয় -tan θ, শুধু মনে রাখবা cos এবং sec এ মাইনাস থাকে না, ঠিক আছে, cos এবং sec আসে তখন মাইনাস থাকবে না। এখন 4 এর নামটা করো, 4 6 এর নামটা করো, 4 6 24, 4 4 6 24, আরো 1 লাগবে, 1 বলতে এখানে যদি পাই আছে 1 পাই, 1 পাই বাই 6, ঠিক আছে। এখন 1 দিলে হয়, না দিলেও কিন্তু 1 আছে, তুমি এটা লসাগু করে দেখো, তোমার এইটা হয় কিনা দেখো ভাইয়া, 6 লসাগু, সরি এখানে 4 এর লাগাটা পাই আসবে, যেহেতু উপরে পাই আছে না, উপরে পাই আছে, তো এখন তুমি যদি এটা লসাগু করো, এর নিচে কত আছে 1, 6 এর 1 লসাগু 6, 4 6 24 পাই, 24 পাই প্লাস এখানে 6 আছে ভাগ করলে 1 পাই, তাহলে 25 পাই বাই 6 হয় না, যোগ করলে কত হয় 25 পাই বাই 6, ঠিক আছে। তাহলে এটা ভাঙা কিভাবে শিখলাম দেখো, ভালো করে শিখে নাও, এটা ভাঙাটাই কিন্তু মূল বিষয়, ঠিক আছে। দেখো আবার বলতেছি, tan 6 দিয়ে নামটা করো, 4 6 24, 4 যেহেতু উপরে পাই আছে সেজন্য আমরা একটা পাই দিব, তারপরে আরো 1 লাগবে না, 25 দিয়ে 4 6 24, 1 বলতে 1 পাই, 1 পাই, 1 দিলে হয়, না দিলে হয় এই, তো 1 আমরা এখানে মুছে দিলাম। তো এখন দেখো কি দাঁড়ায়, তাইলে আমার 25 পাই বাই 6 ইউনিট, পাই রেখার ক্ষেত্রে আমার এখানে গুণন চেক করা দরকার নাই, তো এখানে আমার সরি মিটাই চেক করা দরকার নাই, পাই রেখার এবার একটু গুণনটা আমাদের চেক করতে হবে, ঠিক আছে, মাইনাস। এখন 4 পাইটা কোন থাকে আমরা একটু দেখি, এখানে আমার স্থানাঙ্ক ব্যবস্থা, এই হলো আমার পাই,
হ্যাঁ, এই হলো আমার 2 পাই, আর এটা হলো পাই বাই 2, এটা হলো 3 পাই বাই 2, মানে এটা হলো 90, এটা মানে কি আমার 90, এটা হলো 180, এটা হলো কত 300, 270, 270, এটা হলো 360, এটা মানে কি 360 ডিগ্রি। তো যাই হোক, এখানে আসো 4 পাই প্লাস 4 পাই প্লাস কই, এই হলো 1 পাই 2 পাই 3 পাই 4 পাই প্লাস নেই, এই তো তো অল পজিটিভ, অল পজিটিভ। তো এই কারণে আমার এখানে মাইনাস আসবে না, প্লাস মান আসবে, এখানে প্লাস মান আসবে। তো এখানে কত হবে 10 পাই বাই 6 আসবে, ঠিক আছে, 10 পাই বাই 6। তো 10 পাই বাই 6 এর মান কত দেখো এখানে, মাইনাস পাই বাই 6 মানে কত, যদি বললাম পাই সমান 180, 180 ভাগ 6 দাও, 3 7 3 ডিগ্রি, tan 3 ডিগ্রি মান কত, ক্যালকুলেটর চাপ দিলে তোমরা পাই দাও, tan 3 ডিগ্রি মান কত 1/√3। তাহলে আমার এটা आंसर কিন্তু এইটা। তো এইটাও সেম ভাবে তোমরা করতে পারবা। কিভাবে কিভাবে করবা দেখো, tan এটা তুমি 90 দিয়ে ভাগ করবা, কি করবা 90 দিয়ে ভাগ করবা, তাহলে দেখো কতবার হয়। তাহলে এটা কিন্তু দেখো তুমি যদি 90 দিয়ে ভাগ করো, 90 ভাগ 750, শূন্য শূন্য বাদ দাও, এখানে 8 নং 72, 8 নং 72, 8 বার দেবে 8 নং 72, দেখো কত আসে এখানে 30 থাকে বাকি, ঠিক আছে, তাহলে 8 90 দেব, এই tan মাইনাস থিটা দি, tan মাইনাস থিটা কি মাইনাস tan থিটা, ঠিক আছে, মাইনাস tan থিটা কত 750 ডিগ্রি। তো এবার আসো মাইনাস, তাহলে এবার আসো এটা আমরা ভাঙবো কি দিয়া 90 দিয়া, বা 8 90, হ্যাঁ 8 গুণ এখানে আমার 90, এই যে 8 দিয়ে 90 গুণ করলে তো আমার কত হয় 720 হয় না, 8 90 720, আর যোগ করে দেবে, আগে 30 আছে না, এই 30 সাথে যোগ করতে হবে, 2 2 30। তো এখন কত আসে মাইনাস, তাহলে tan থিটা আসবে, tan 30 ডিগ্রি, কেন 30 ডিগ্রি আসবে সেটা বলতেছি। তুমি এই জায়গায় এইগুলো ঘূর্ণন, এইগুলো কি ঘূর্ণন বা রেখা, ঠিক আছে, আর এইটা হলো আমার থিটা, প্রথম হলো আমার ঘূর্ণন বা রেখা, আর পরেরটা হলো আমার থিটা, ঠিক আছে, আমার থিটাটাই নেব, tan থিটা নেব, আমরা রেখা নেব না। তো আমরা এদিকে যদি ঘূর্ণি কতবার করব, 8 90, এল 1 90, 2 90, 3 90, 4 90, 5 6 7 8, প্লাস মানে এইগুলো তো অল পজিটিভ, এজন্য এখানে আমরা পজিটিভ মান নেব, ঠিক আছে। তো মাইনাস এই মানে দিলো, এই যে মাইনাস দিলো, এই গেছে সেটা tan 3 ডিগ্রি মান কত ভাইয়া 1/√3। তো এইভাবে তোমরা জেনারেল ম্যাথে আসলে তোমরা পারবা, আর ম্যাথে তোমরা এইভাবে আসলে করতে পারবা। আচ্ছা, এবার আমরা পরবর্তী সমস্যা সমাধান করি। kx minus y সমান 9 9y minus y, 9x minus y minus 9x minus y minus 3। আচ্ছা, k এর মান কত হলে, k এর মান কত হলে লেখা যায় সমান্তরাল হবে, k এর মান কত হলে, এটা একটা রেখা, ঠিক আছে, এটা একটা রেখা, এটা একটা রেখা, কিভাবে বুঝলাম ভাইয়া, x এবং y এর কোনো স্কয়ার নাই, শুধু x y আছে, এগুলো আমার রেখার সমীকরণ। k এর মান কত হলে রেখা দ্বয় সমান্তরাল হবে, না সমান্তরাল হবে, আবার তো দিকে লম্ব হবে, ঠিক আছে। তো এটা তোমরা কিভাবে করবা সমস্যা সমাধান দেখো। আবার এখানে প্রশ্নটা এইভাবে চাইতে পারে, k এর মান কত হলে রেখা দ্বয় কেবে লম্ব হবে, লম্ব। যাই হোক, এটাই বলুক, আমাদের এখানে প্রথমে কি করতে হবে, রেখা দিলে ঢাল বের করতে হবে, কি বের করবা ঢাল। তো প্রথম রেখার ঢাল, আমরা প্রথম রেখা ঢাল বের করি, রেখার ঢাল বের করার সূত্র কি, সূত্র পাল্টে দেয়া, রেখা ঢাল বের করার সহজ সূত্র দিয়ে মাইনাস x এর সহগ বাই y এর সহগ, x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, এটা হলো সূত্র, ঠিক আছে। তো মাইনাস x এর সহগ কত ভাই, x এর সহগ কত, এই যে প্রথম রেখার ক্ষেত্রে 4p, আর y এর সহগ কত, y এর সহগ কিন্তু -1, এই y এর সহগ পিছনে কত, এই যে মাইনাস থাকলে মাইনাস সহ আনতে হবে, -1 মাইনাস কাটো, তাহলে এখানে কত আসে 4p। আবার দ্বিতীয় রেখার ঢাল, ঠিক আছে, এটা আমরা m1 দেই, আর এটা আমরা m2 দেই। দ্বিতীয় রেখার ঢাল একই সূত্র, মাইনাস x এর সহগ, মাইনাস x এর সহগ কত এখানে 9, আর y এর সহগ কত পিছনে -1, তাহলে এটা কত আসলো 9। তো এবার আসো সমান্তরাল হলে একটা সূত্র আছে, লম্ব বলে একটা সূত্র আছে, রেখা দ্বয় সমান্তরাল হলে ঢালদার গুণফল কত হইবে, ঢালদার সমান হইবে, রেখা দ্বয় সমান্তরাল হলে সমান্তরাল হবে যদি
m1 সমান m2y m2, ঠিক আছে। এখন m1 আর m2 আমরা দুটো সমান ধরে নেই, তাহলে 4k ইকুয়াল তাহলে কত 9, তাহলে k এর মান কত পেয়ে দেখো 4 উপর পাঠাই দাও, এবার আছে গুণ উপর দিয়ে ভাগ হবে 9/4, তাহলে আমরা আনসার কিন্তু পেয়ে গেছি আমাদের যে k এর মান কত হলে রেখাটা সমান্তরাল হবে, k এর মান 9/4 হলে রেখাটা সমান্তরাল হবে। এবার আসো একই সাথে আমরা লম্বটাও বুঝিয়ে দেই, তো k এর মান কত হলে রেখাটা সমান্তরাল হবে, রেখাটা লম্ব হবে, লম্ব শর্ত কি দেয় দেখো, লম্ব শর্ত হলো ডালদার গুণফল যদি -1 হয়, m1 m2 সমান -1 হয়, ঠিক আছে। এটার শর্ত, এইটাই শর্ত, সমান্তরাল হইলে ডান দুইটা সমান আর লম্ব হইলে ডালদার গুণফল -1। তো এবার আমরা ডান দুইটা গুণ করি, তো এখানে আমার 4k গুণ এই যে m1 তো পাইলাম 4k আর m2 কত, এই যে m2 কত আমার 9, ঠিক আছে। এই দুইটা গুণ করি 9 সমান কত -1, তাই না কত 36 কে সমান -1, সুতরাং k ইকুয়াল টু কত, এই 36 এর কোন উপরে ভাগ করো -1/36, তাহলে আমার k এর মান যদি -1/36 হয় তাহলে রেখাটা পরস্পর লম্ব হবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আসো পরের প্রশ্ন করি, রেখা এত রেখাটি x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, কোন রেখা কোন অক্ষের সাথে মানে x অক্ষের সাথে যে কোণ সেটা নির্ণয় করার একটা সূত্র আছে, ঢাল m সমান tan থিটা সূত্র দিয়ে। তাহলে এখানে তোমাকে বলছে y সমান y প্লাস x সমান 0, রেখাটির ঢাল কত এরকম থাকতে পারে, অথবা রেখাটির x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা কিন্তু ক নাম্বারে সৃজনশীলের প্রশ্ন দেয়, হ্যাঁ আর মেথড। সঙ্গে ধাতুর দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, তো প্রথমে আমরা ঢাল বের করব, ঢাল m সমান রেখার ঢাল, ঠিক আছে। রেখার ঢালের সূত্র কি ভাইয়া, কত আগে বলছি -x এর সহগ বাই y এর সহগ, x এর সহগ ডিভাইড বাই y এর সহগ। তো আসলে -x এর সহগ কত 1 আর y এর সহগ কত, এটা 1, তাহলে কত আসলে -1, ঠিক আছে। এখন আসলে আবার ঢালের সূত্র আরো একটা আছে, ঢাল m সমান আবার tan থিটা, ঠিক আছে। এটা হলো কোণ নির্ণয়ের জন্য, কিছু নির্ণয়ের জন্য কোণ নির্ণয়ের জন্য আমার থিটাটা লাগবে। তো সাইড চেঞ্জ করে দাও, তাহলে tan থিটা ইকুয়াল টু কত, m থিটা সমান tan ইনভার্স কত, এখানে এই যে -1 দাও, ঠিক আছে। তোমরা এখানে आंसर পাবা, ক্যালকুলেটরে শিফট tan দেবা, তাহলে তুমি শিফট tan দিয়ে -1 উঠাবা, তাহলে তোমরা এখানে आंसर পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এবার আসো পরের প্রশ্ন যাই, x - 3y সমান 6, 2x - 3y ইকুয়াল টু কত, এখানে 6, রেখাটি আচ্ছা এখানে বলতে মূল বিন্দুগামী কিনা, ঠিক আছে, মূল বিন্দুগামী কিনা, इसको क्या बोलते हैं, তো এটা মূল বিন্দুগামী কিনা আমরা সেটা কিভাবে বুঝতে পাইয়া, তো এই রেখাটি মূল বিন্দুগামী কিনা, মূল বিন্দু কি আমার জানি মূল বিন্দুর স্থান কত 0 0 না, 0 0 দ্বারা যদি এই রেখাটা সিদ্ধ হয়, অর্থাৎ x এর মান 0 বসাবো, এটা এই যে প্রথম যে 0টা এটা x এর মান, পরে যে 0 সেটা হলো y এর মান, আমি এই সমীকরণে x এর মান 0 বসাবো, y এর মান কত বসাবো 0 বসাবো, যদি বাম পাশ এবং ডান পাশ সমান হয় তাহলে বলবো সেটা মূল বিন্দুগামী। তো আমরা একটু বসাই দেখি, 2 * 0 - 3 * 0 = 6, 0 - 0 = 6, দেখো এখানে কিন্তু 0 = 6, 0 হয়, এটা অসম্ভব আসলে, এই জন্য এটা আমার হইবে না, এটা হইবে না মানে কি বাকি যেটা আমার রাইট, এটা হলো সময় বাঁচানোর জন্য বলতেছি, কিন্তু এইটা সমস্যা হতে সমাধান করি, x অক্ষকে এত বিন্দু ছেদ করে কিনা। তো x অক্ষকে ছেদ বিন্দু নির্ণয়ের একটা সূত্র আছে,
y অফ x বিন্দু নির্ণয়ের একটা সূত্র আছে। তো সেটা কিভাবে ভাইয়া? খুব সহজে দেখো, সূত্র ছাড়াও আমরা এখানে করতে পারি। x অক্ষে k শূন্য, যেহেতু x অক্ষের কথা বলতে, যে x অক্ষকে বলতে না, তাহলে x অক্ষে k শূন্য, x অক্ষে আমার কিন্তু y শূন্য, y সমান শূন্য বসি। x অক্ষে যদি আমরা y শূন্য বসাই এই সমীকরণে, ঠিক আছে, তাহলে আমার কি দাঁড়ায়? x অক্ষে y শূন্য বসাবো, তাহলে 2x - 3 * 0 = 6, 2x এটা কত? 0, 6, 2x = 6, x মান কত দাঁড়ায়? 2 এর মানে ভাগ করলে কত হবে? 3, x এর মান আমরা 3 পেলাম। তাহলে x অক্ষকে বলতে এখানে -3 বলতে, তাহলে আমার কিন্তু পাইছি কত? 3, x অক্ষকে 3 বিন্দু স্পর্শ করে, তাহলে 3, যেখানে y মান কত? y মান 0, তাহলে x অক্ষে ছেদ বিন্দু, x অক্ষে ছেদ বিন্দু, x অক্ষে ছেদ বিন্দু, তাহলে ছেদ বিন্দু কত হবে? এখানে x এর মান কত পেলাম? 3, আর সেটা আমরা কি x অক্ষে y 0 ধরে, y 0 ধরে করছি না। আবার y অক্ষে ছেদ বিন্দু কেমন বের করব? y অক্ষে k শূন্য, আবার y অক্ষে যেহেতু বলতে y অক্ষে ছেদ বিন্দু, হ্যাঁ, তাহলে y অক্ষে k শূন্য ভাইয়া, y অক্ষে কিন্তু আবার x শূন্য, y অক্ষে x সমান শূন্য বসি। এখন তোমরা ভাবতেছো যে এইগুলা কেমনে এলো? দেখো এটা আমি একটু দেখাই। ধরো এইখানে তোমার একটা বিন্দু আসছে, সেখানে কার মান শূন্য বলতে পারো ভাইয়া? এই যে x অক্ষ বরাবর, সেখানে কিন্তু y মান উপরেও জানে নিচেও জানে, এজন্য এইখানে x অক্ষ y শূন্য, বুঝছো? x অক্ষে কি হয়? x অক্ষে y সমান শূন্য, এটা এই পাশেও আর এই পাশেও, এইখানে কিন্তু x অক্ষে শূন্য, x অক্ষে y সমান শূন্য, বুঝছো? এটা তো x ও y ড্যাশ, এটা তোমরা জানো, y ও y ড্যাশ, ঠিক আছে। একটু ধনাত্মক মান সামনে, ঋণাত্মক মান পিছনে, y ধনাত্মক মান উপরে, ঋণাত্মক মান নিচে। এবার আমি যদি এখানে একটা বিন্দু বলি, y অক্ষে, আবার কার মান শূন্য? x এর মান, কেন? কারণ এখানে ডানেও জানে বামেও জানে, এখানে x সমান শূন্য। আবার এইখানে যদি একই ভাবে এটা ডানেও জানে বামেও জানে, এখানে কি শূন্য? x শূন্য, তাহলে কি পাইলাম? x অক্ষে y শূন্য, আবার y অক্ষে কি শূন্য? y অক্ষে x শূন্য, বুঝছো? এই জন্য আমি এখানে শূন্য দুইটা এখানে বসাইয়া আমরা অনুমোদনের মান বের করলাম। এটা সেম প্রসেস, y অক্ষে x শূন্য ধরো, এবার x এর মান শূন্য ধরো, তাহলে 2 এখানে x এর মান শূন্য, -3y সমান কত হয়? 6, তাহলে এখানে কত হইলো আমার? এখানে 0 -3y ইকুয়াল টু কত হবে? 6, y ইকুয়াল টু কত হইলো? এবার নাও, এটা 6/-3, তাহলে কত হয়? -2, তাহলে এখানে কিন্তু আমার x এর মান শূন্য, তাহলে y অক্ষে ছেদ বিন্দু আমরা পেয়ে গেলাম, y অক্ষে ছেদ বিন্দু। এখানে কার মান শূন্য? x এর মান শূন্য, y এর মান কত? -2, 0, তার মানে আবার এইটা হইছে, কিন্তু এইটা কিন্তু আমার হয় না, ঠিক আছে। এখানে আমার কিন্তু ঠিক আছে, কিন্তু এই মানটাও কিন্তু হইবে না, তার মানে অ্যান্সার শুধুমাত্র 3 হইবে, ঠিক আছে। এবার আসো পরের প্রশ্নের সমাধান করি। এটা যদি আমরা সমাধান করি, দেখো ফ্যাক্টরিয়াল মানে ওই জিনিসটা বারবার কমতে থাকবে, n - 2 * n - 3, n - 3 ইনটু ডট ডট ডট, এরকম কমতে থাকবে। এটা থেকে n * n - 1 * n - 2 * n - 3 ইনটু ডট ডট ডট, এটা কি বারবার কমতে থাকবে, অসীম পর্যন্ত, ঠিক আছে। তো এখন দেখো তুমি এখানে n - 1 কাটাকাটি করো, হ্যাঁ, ঠিক আছে। তো ওইখানে n নাই, সরি এখানে n নাই, তাকে এখানে n নাই, তাহলে এটা কাটো, এটা কাটো, এটা কাটো, অসীম কাটতে দাও, তাহলে কি হয়? থাকে এখানে কিন্তু উপরে থাকে 1, নিচে থাকে যে n, তাহলে এটাই আমার অ্যান্সার। x স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার সমান a পাওয়ার 6। বিস্তৃতি কটা পদ আছে? হ্যাঁ, বিস্তৃতিতে কয়টি পদ আছে? কয়টি পদ আছে? এর আগে আমি তোমাদের দেখো আরেকটা প্রশ্ন করি, তোমরা দেখো এটা পারো কিনা। a প্লাস b তাহলে স্কয়ার, a কয়টা পদ আছে? কয়টি পদ আছে? তো আবার দেখো a মাইনাস b, তার কিউব দিলাম, a কয়টি পদ আছে, ঠিক আছে। এই প্রশ্নের সমাধান তোমরা বলবা এইটাই কয়টা পদ আছে। তো আমি এইটা করি, দেখো এখানে হলো আমরা দেখো এখানে ভিতরে কি সূত্র আনতে পারি না, পারি না। তো এখানে আমার পাওয়ার কত? পাওয়ারটা হইলো আমার n,
পাওয়ার হলো কি আমার n, বিস্তৃতির পদ সংখ্যা হলো n, সরি পদ সংখ্যা n এর সাথে এক বেশি, পদ সংখ্যা কি হয়, পদ সংখ্যা n এর সাথে এক বেশি, পাওয়ার কত হয় তার সাথে এক যোগ করতে হয়, তাহলে আমার পদ সংখ্যা কত 7। ঠিক আছে, তাহলে তোমরা এই দুটো ভাষার কাজ করলে তোমরা দেখি পারো কিনা দুটো কয়টা কয়টা পদ আছে। তো পরের প্রশ্নে আমরা সমাধান করি মধ্যপদের সহগ কত, এটা মধ্যপদের সহগ, মধ্যপদের সহগ, মধ্যপদের সহগ। তাহলে এবার মধ্যপদ এটা বের করি আমরা কি করব, এটা সহগ বের করব। এটা আমরা বিস্তৃতি করি, দেখো একসাথে আমার বিস্তৃতি করা হয়ে গেল। দেখো এটা বিস্তৃতি করে দিতে পদ সংখ্যা যেহেতু 7টা আছে, 7টা হলে পদ কি হবে, বিজোড় হলে কিন্তু পদ একটা হবে। দেখো আমার 5 এর মাঝখান কোনটা, এই যে আঙ্গুলটা না, তাই বিজোড় হলে আমার মধ্যপদ কয়টা হবে, একটা হবে। তাহলে 7 এর মধ্যপদ কত হবে, একটা হবে না। দেখো সেটা কিভাবে, এই যে আমি যে মধ্যপদটা এটা কিভাবে বের করলাম, 5 এর সাথে 1 যোগ করিয়া তারপর ভাগ দিয়ে 2, তাহলে আমার এদিক থেকে 3 নাম্বার পদ, এদিক থেকেও 3 নাম্বার পদ, এদিক থেকে বাঁ থেকে করলে 3 নাম্বার পদ, এইটা ডান থেকে করলে 3 নাম্বার পদ আমার কি এইটা। তো এভাবে তুমি 7 নাম্বার যদি হিসাব করি, তাহলে দেখো এখানে আমার তাহলে ওইখানে বের করলাম কত, 5 যোগ 1 ভাগ 2, তাহলে 3 নাম্বার পদ। তাহলে এইটার ক্ষেত্রে মধ্যপদের সূত্র হবে কি হবে, এইটার ক্ষেত্রে হবে 7 যোগ 1 ভাগ হবে 2, তাহলে কত 4, 4তম পদের মধ্যপদ আমার। তাহলে এখন আমরা বিসি থেকে 4 নাম্বার পদটা বের করে দেব। ঠিক আছে, এটা বিসি করি, a to the power a প্লাস nc1 into a to the power n minus 1 into b to the power 1। আচ্ছা এখন এই যে a আছে এটা আমরা এই দিলাম মাইনাস সহ পরের অংশটা আমরা কি ধরব। ঠিক আছে, তাহলে a to the power n প্লাস nc1 into a to the power n minus 1 into b to the power 1, b বলতে minus 1 by x স্কয়ার তার পাওয়ার 1 প্লাস nc2 into a to the power n minus 2 into b to the power 2, b বলতে minus 1 by x স্কয়ার তারপর 2। এবার আবার nc3 6c3 into a to the power n minus 3 into b to the power 3। ঠিক আছে, প্লাস ডট ডট। দেখো এই যে আমার প্রথম পদ, প্লাসের আগে একটা পদ, প্লাসের পরে একটা পদ, এটা প্রথম পদ, এইটা আমার দ্বিতীয় পদ, এইটা আবার আমার তৃতীয় পদ, এইটা আমার চতুর্থ পদ। এটা আমাকে বলছে মধ্যপদ বের করতে। তো মধ্যপদ আমরা কিভাবে বের করি, n যোগ 1 ভাগ 2, তাহলে কত হয় 8/2 মানে 4তম পদ। তাহলে আমার এই পদটা হলো মধ্যপদ। ঠিক আছে, তো এটা আমরা বের করি, ক্যালকুলেটরে তোমরা এইগুলা দেবা 6c3 দিলেই তোমরা পেয়ে যাবা। তো আমি এখানে সেটা করব না, আমি এখানে 6 গুণ মানে 6 এ 3 বার কমাবো, 6 গুণ 5 গুণ 4, আর এখানে 3 থেকে মানে 1 পর্যন্ত আসবে। হ্যাঁ, যে সংখ্যাটা থাকবে উপরের সংখ্যাটাকে ততবার কমাবো, কমাইলাম 3 বার, 1 2 3। হ্যাঁ, আর নিচে হলো যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা কমাইতে কমাইতে 1 পর্যন্ত আসবে, এই আসলাম। তো ইনটু এখানে x স্কয়ার তার পাওয়ার কত হয় কিউব, তার মানে এখানে বিয়োগ করলে কত 3 3 গুণ 6 x টু দি পাওয়ার 6 গুণ এখানে মাইনাসের পাওয়ার দুই সংখ্যাটা মাইনাস কিন্তু আমার থাকেই, মাইনাসের দুই সংখ্যা না একটা মাইনাস থাকে, সেই মাইনাসটা আমি কিছু নিয়ে এলাম কারণ এটা আমার অ্যানসারের মধ্যে আসবে। কিন্তু তাহলে 1 বাই এখানে x স্কয়ার তার কিউব, তাহলে কি হবে এখানে x টু দি পাওয়ার 6, মানে 1 এর কিউব 1 হইবে, x স্কয়ার তার কিউব x পাওয়ার 6, এটা কাটো, এখন তুমি অ্যানসারটা পাইয়ে দেবে। তাহলে মাইনাস দিলাম 3 এর ক্ষেত্রে 3 গুণ 6 6 কাটলাম 4 পাঁচা 20, তাহলে আমার মতপদ কত -20। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসো পরের প্রশ্নের সমাধানে। তাই মধ্যবিন্দুর সাপেক্ষে পি ও কিউ এর অবস্থান দেখতে দাও তুমি এত। এলাম মধ্যবিন্দু, মধ্যবিন্দুর সাপেক্ষে, মধ্যবিন্দুর সাপেক্ষে বলতে এখানে পি ও কিউ এর অবস্থান করতে। ধরো আমার এখানে পি বিন্দু আছে আর এখানে ধরো কিউ বিন্দু আছে। ঠিক আছে, পি বিন্দু আছে, তো পি বিন্দুর অবস্থান ভেক্টর আমার এখানে বলছে 9a - 4b, সিরিয়ালে যে আগে আছে আর কি 9a - এটা হলো কিন্তু এটা হলো হচ্ছে 9a - 4b, 9a - 4b। তো এটাকে আমরা দিলাম এই যে দিলাম 9a - 4b। কিউ বিন্দুর অবস্থান ভেক্টর আমাকে দিয়েছে কত, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর -3a - b, -3a - ঠিক আছে। তাহলে এটা আমরা একটু যোগ করে দেখি ভেক্টরের ত্রিভুজ বিধি। ঠিক আছে, কারণ ভেক্টর ত্রিভুজ বিধি তোমরা যারা পারো তাদের অভিনন্দন, যারা না পারো তারা ভালোভাবে শিখে নাও। তো এখানে ভেক্টর ত্রিভুজ বিধি ব্যাপারটা এরকম যে কেউ ও থেকে পি বিন্দুতে আসছে, পি থেকে কিউ বিন্দুতে আসছে। ঠিক আছে, আর একজন সরাসরি এইখানে চলে আসছে, দুই পথেই কিন্তু সমান।
পথ কিন্তু সমান, মানে এটার ক্ষেত্রে হয় দূরত্ব আর এটার ক্ষেত্রে হয় কিন্তু সরল। বুঝতো? এটা বেশি দূরত্ব পথ গেছে আর এটা সরাসরি সরল। তো যারা মনে করো আহ কেউ মনে করো বরিশাল থেকে মনে করো এরকম সরাসরি প্লেনে গেছে, হ্যাঁ, প্লেনে কই গেছে, কুয়াকাটা গেছে, আর কুয়াকাটা না ধরো এটাই গেছে, ধরো কক্সবাজার গেছে, হ্যাঁ, বরিশাল থেকে প্লেনে করে আবার হেলিকপ্টার করে সরাসরি গেছে। আর আরেকদিনে ঢাকা গেছে, ঢাকা থেকে পরে আবার ঢাকা থেকে পরে আবার গেছে, তাহলে দুইটা পথের দূরত্ব আর এই যে সরাসরি দূরত্ব দুটো কিন্তু সমান হবে। তো যাই হোক, আমি এটা বললাম এই কারণে, দেখো তাহলে আমার ওপি ভেক্টর প্লাস এখানে হবে পি কিউ ভেক্টর, ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর সমান সমান আবার কি হবে, ও কিউ ভেক্টর। তো এই আমার ভেক্টর ত্রিভুজ বিধি, ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর সমান সমান হবে কি, ওপি ভেক্টর। এখানে তীর চিহ্ন দিলেও সমস্যা নাই, দাগ দিলেও সমস্যা নাই। এখন তোমাকে বলছে এখানে কি বলছে প্রশ্নে, যে পি কিউ কত, তা পি কিউ আমরা বের করতে পারবো ওপি বিধি, তাহলে এটা ওপর নিয়ে বিয়োগ করো, ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর। তাহলে এই যে আমার ও কিউ ভেক্টর কত, দেখো এই যে ও কিউ ভেক্টর, এই যে আমাদের মানটা আছে না, সেই মানটা তুমি এখানে বসা, আসলে এই জায়গায় বসালে হয় -3, কত ছিল এখানে -3a - b, -3a - b, আর এই যে তুমি এই জায়গায় বসাও 9a - 4, 9a - 4, ঠিক আছে। তো এখন তুমি ওপি থেকে ওটা বিয়োগ দাও, ও ভেক্টর কত 9a - 4b, ঠিক আছে, বিয়োগ, এই বিয়োগ থাকলে আমরা ব্র্যাকেট দেব, তাহলে এখানে কত -3a - b, ঠিক আছে, নিচে দাগ ভেক্টর চিহ্ন বোঝানোর জন্য, ঠিক আছে। এখানে 9a - 4b, বাইরে যাবে প্লাস 3a, বাইরে যাবে প্লাস b, ঠিক আছে। এখন এটা যোগ করো, 9 আর 3 কত, এখানে 12a - 3b, ঠিক আছে, এর সাথে যোগ করবা, b এর সাথে যোগ করবা, তাহলে এটাই কিন্তু আমার অ্যানসার। এবার আসো একটা সমান্তরাল ভেক্টর করবা তোমরা, 3a - 2b, 3a - 2b এর সমান্তরাল ভেক্টর কি হবে, দেখো এর সমান্তরাল ভেক্টর কি হবে ভাইয়া, সমান্তরাল ভেক্টরে জাস্ট কি করবে, এটা ঘুরে দেবে, বুঝছো, চিহ্নটা ঘুরে দেবে, চিহ্নটা ঘুরে দেবে, তাহলে -3a + 2b হবে, এই সমান্তরাল ভেক্টর হবে -3a + 2b, বুঝছো, জাস্ট চিহ্নটা ঘুরে দেবে, মাইনাস প্লাসটা মানে দেবে, মাইনাসটা প্লাস দেবে, বুঝছো। আচ্ছা, এবার আসো পরের প্রশ্ন, একটি ত্রিভুজের 5টা লাল 5টা সাদা 9টা কালো বল আছে, লাল সাদা এবং কালো, এখানে একটা ঝুঁকি নেই, একটা দুইতে 5টা সাদা 4টা লাল, 4টা লাল মানে রেড কালার, তারপরে হলো 5টা সাদা মানে হোয়াইট কালার, তারপরে হলো 9টা কালো বল আছে, ঠিক আছে, 9টা কালো বল আছে মানে ব্ল্যাক। এখন তোমাকে বলছে যে দৈভাবে একটা মার্বেল তোলা হলে তা হলুদ হওয়ার সম্ভাবনা কত, আমাকে বলছে লাল সাদা এবং কালো, কিন্তু তুলছে কি হলুদ বল, দেখছো ভাই কি কাহিনী করাইছে, এটা বলতে হলুদ বল তো নাই, ঠিক আছে, হলুদ বল আছে আমার এখানে, বা হলুদ মার্বেল আছে, লাল সাদা এবং কালো আছে, তাহলে হলুদ বল তো আমার যেহেতু নাই, তাহলে আমার কি হবে এখানে, এটা কিন্তু মানে সম্ভাবনার ক্ষেত্রে নিশ্চিত ঘটনা মান হলো 1 আর অনিশ্চিত ঘটনার ক্ষেত্রে মান কত 0, তাহলে এখানে কিন্তু দেখো আমার সম্ভাবনা যে সূত্র, অনুকূল ফলাফল, সম্ভাবনা সূত্র কি, অনুকূল ফলাফল ভাগ সমগ্র ফলাফল, অনুকূল ফলাফল ভাগ হলো সমগ্র ফলাফল। তো এখন আমার অনুকূল ফলাফল মানে কি, আমার ঘটনার পক্ষে আছে কয়টা, তো আমার এখানে কি একটা আমার ই বল আছে, হলুদ বল আছে, নাই তো, একটা হলুদ বল নাই, তাহলে আমার অনুকূল ফলাফলের মান 0। আর এখানে টোটাল ফলাফল সমগ্র ফলাফল কয়টা, দেখো গুণ যোগ করো, ঢাকা তো দিয়েছে 18, তার উপরে 0 রেজাল্ট কি হয় 0, তাহলে এখানে আমার কিন্তু হলুদ ফলাফল আসার সম্ভাবনা কত হইবে, 0 হইবে। আচ্ছা, এবার দুটি সংখ্যা নিম্নলিখিত প্রণালী উভয় সংখ্যা উপরি পিঠে একই সংখ্যা না আসার সম্ভাবনা, দুটি সংখ্যা নিক্ষেপ উভয় পিঠে একই ফলাফল না আসার সম্ভাবনা, তো উভয় পিঠে একই ফলাফল আসার সম্ভাবনা থেকে আমরা অন্যরা বিয়োগ পরিচালিত হয়। তো যেমন আমি এখানে সংখ্যা আঁকি, দেখো সংখ্যা কিন্তু আমার 6টা ফলাফল, কটা ফলাফল 6টা, এই 1 2 3 4 5 6, এলা প্রথমবার নিক্ষেপে, এলা প্রথমবার সংখ্যা নিক্ষেপ, দ্বিতীয়বার সংখ্যা নিক্ষেপ, প্রত্যেকটা থেকে আমরা 6টা, 1 2 3 4 5 6,
এখন বলতে উভয় সংখ্যায় একই, মানে উভয় সংখ্যায় একই ফলাফল আগে পাওয়ার সম্ভাবনা আমরা বের করি, তারপর না পাওয়ার সম্ভাবনা আমরা 1 থেকে বিয়োগ দিয়ে দেবো। তো এখন আসলে উভয় সংখ্যায় একই ফলাফল পাওয়ার সম্ভাবনা কত, এই একটা, একই সম্ভাবনা পাওয়ার সম্ভাবনা কত, এই একটা, একই ফলাফল পাওয়ার সম্ভাবনা কত, এই একটা, একই ফলাফল এই একটা, একই ফলাফল এই একটা, আবার একই ফলাফল আমার এই একটা, তাহলে কটা, 6টা একই ফলাফল আসার সম্ভাবনা, একই ফলাফল, প্রবাবিলিটি অফ একই ফলাফল, ফলাফল তাহলে কত দেখো, কয়টা আমার ঘটনার পক্ষে আছে, কয়টা এরকম 6টা, তার মানে অনুকূল ফলাফল বা সমগ্র ফলাফল, আমার সমগ্র ফলাফল কয়টা দেখো, প্রত্যেকটা ইতে 6টা করে দেখো, তাহলে এই প্রথম মধ্যে 6টা, তারপরে আবার 6টা, তাহলে 6 কত হয় 36টা না, দেখো 6 6 12 3 4 4 4 24 5 3 6 36, পুরো ফলাফল দিয়ে ভাগ করো, 6 কে 636, তাহলে 1/6, এইটা আমার একই ফলাফল, তাহলে একই ফলাফল বা না হওয়ার সম্ভাবনা কি হবে, তাহলে প্রবাবিলিটি অফ একই ফলাফল নয় অথবা ভিন্ন ফলাফল, একই ফলাফল, একই ফলাফল নয় অথবা ভিন্ন ফলাফল বা ভিন্ন ফলাফল, তাহলে সেটা কি হবে দেখো, 1 বিয়োগ এবং একই ফলাফল দিবে, ঠিক আছে, এটা বিয়োগ করো তাহলে তোমরা এতটা পেয়ে যাবে, লসাগু কত 6, 6 কে 6 বিয়োগ 1 তাহলে 5/6, এটা আমার आंसर। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। কোন ঘটনা ঘটা এবং না ঘটার মোট সমষ্টি কত 1, ধরো আমার আগামী দিন স্কুলে যাওয়ার সম্ভাবনা হলো, মনে করো 3/1 যাওয়ার সম্ভাবনা, আগামী দিন স্কুলে যাওয়ার সম্ভাবনা, তাহলে বলো তো না যাওয়ার সম্ভাবনা কি হবে ভাইয়া, না দেওয়ার সম্ভাবনা, তাহলে না দেওয়ার সম্ভাবনা হবে কত, 1 বিয়োগ 1/3, এখানে আমার 3 লসাগু, 3 একে 3 বিয়োগ 1, তাহলে কত হবে 2/3। এখন দেখো এই যে ঘটনা ঘটা এবং না ঘটা দুইটা মিলে কিন্তু আমার একই হবে, কারণ আমি 1 থেকে বিয়োগ দিছি না, বুঝছো, কোনো ঘটনা ঘটা এবং না ঘটার সমষ্টি কত 1। আচ্ছা এবার আসো কোনো ঘটনার, আচ্ছা সম্ভাবনার ক্ষেত্রে, তো যদি আমরা সম্ভাবনার যে সর্বোচ্চ মান, তোমরা সেটা যদি জানতে হবে সম্ভাবনার যে সীমা, ঠিক আছে, সম্ভাবনার যে লিমিট, সেটা সম্ভাবনার সীমাটা আমরা তুমি মুখস্থ করে নেবা। সম্ভাবনা মান 0 হইতে পারে কোন ক্ষেত্রে, অনিশ্চিত ঘটনার ক্ষেত্রে, যেমন তোমাকে বলতে রাতে সূর্য দেখা গেছে, হ্যাঁ, তাহলে এটা অনিশ্চিত ঘটনার ক্ষেত্রে কত 0, আবার তোমাকে বলতে সংখ্যায় 7%, অসম্ভব, ঠিক আছে, এই জন্য অসম্ভব ঘটনার ক্ষেত্রে 0। সম্ভাবনা মান 0 হইতে পারে, 0 থেকে বড় হয়, হ্যাঁ ঠিক আছে, প্রবাবিলিটি দিয়ে সম্ভাবনা বুঝাইলাম, এবং সেটা কি 1 হয় এবং 1 এর ছোট হয়, মানে 0 থেকে 1 এর মধ্যে, তাহলে 0 হয় 0 থেকে বড় হয়, 1 হয় এবং 1 এর ছোট, 1 হয় কখন, যখন নিশ্চিত ঘটনা হয় তখন সেটা 1 হয়, ঠিক আছে। যেমন আমি মনে করো ছক্কা নিয়ে করলাম, হেড অথবা টেল পড়বেই, ঠিক আছে, এটা নিশ্চিত ঘটনা, আমি বলতে পারি হেড অথবা টেল একটা একটা পড়বেই, তো এই নিশ্চিত ঘটনার মান কত 1 আর অনিশ্চিত ঘটনার মান কত 0। তোমাদের আরেকটা প্রশ্ন সমাধান করি, দেখো 2 sin cos 2 sin theta into cos theta, তাহলে সমাধান কিভাবে করবো দেখো, তাহলে cos theta equal to এর উপরে ভাগ দাও, sin theta ভাগ কত 2 sin theta, এর কাটো, তাহলে কত 1/2, cos কত ডিগ্রি মান হাফ, cos 60 ডিগ্রি মান হাফ, ঠিক আছে, তো তোমরা এইটা করবা কেন, থিটা সমান কতবার নিয়ে কদিন বের দেবা, ক্যালকুলেটর শিফট cos দেবা, তারপর এই যে ব্র্যাকেট দিয়ে দেবা, তাহলে তোমরা পাবা 60 ডিগ্রি, ঠিক আছে, তো 60 ডিগ্রি মানে আমার এটা জেনারেল মধ্যে যেমন 60 ডিগ্রি, আবার হার মধ্যে আমার এটা π/3, ঠিক আছে, π/3 কিভাবে এটা দেখো, পাই মানে 180, পাই মানে কত 180, আর 3 দিয়ে ভাগ দাও, 3 60 দিয়ে 60 ডিগ্রি, মনে রাখবা যে 6 থাকলে এই জায়গায় 3 হইবে, আর যে 3 থাকে 30 হলে নিচে হইবে 6, আর নিচে যদি 4 হয় তাহলে 45 ডিগ্রি, cos minus π/3, π/3 তো এটা এইভাবে হইতে পারে, জেনারেল মধ্যে cos মাইনাস কত হয় 60 ডিগ্রি, ঠিক আছে, তো এখানে cos মাইনাস থিটা কি হয়, আমি বলছিলাম cos এবং sec কিন্তু মাইনাস গ্রহণ করে না, মাইনাস থাকলেও মাইনাস দেওয়া যাবে না, এখানে cos π/3, তাহলে cos 60 ডিগ্রি মান কত, cos 60 ডিগ্রি মান কিন্তু আমার, সেটা আমরা জানি 3 থাকলে কত 6, 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান কত 8, তাহলে এখানে কি হবে cos 60 ডিগ্রি, মাইনাস গ্রহণ তো করবে না, এখানে কত হবে 8। অসম্ভব ঘটনার মান সবসময় কত হয় 0 হয়, এটা তো আমরা জানি।
2x 3x plus 2y সমান 6, 3x plus 2y সমান 6, রেখা ঢাল কত? এটা তো খুব সহজ, সূত্র জানলে খুব কঠিন। রেখা ঢাল, তো রেখা ঢাল কেমন বের করে? মাইনাস x এর সহগ, x এর সহগ কত? 3, y এর সহগ ডিভাইড বাই y এর সহগ কত? 3/2। x অক্ষের সাথে এত রেখার ছেদবিন্দু কত? তাহলে এখানে আরেকটা প্রশ্ন দেখো, এখানে 3x প্লাস 2y প্লাস 6 রেখা x অক্ষকে কত বিন্দুতে ছেদ করে? এই তো রেখার x অক্ষের ছেদবিন্দু, x অক্ষের আমরা জানি x অক্ষে যে ছেদবিন্দু আছে তাহলে x অক্ষে কি শূন্য? x অক্ষে y শূন্য ধরবা, y সমান 0 বসিয়ে, কিন্তু এখানে x অক্ষ y শূন্য বসাও, x অক্ষ y শূন্য, 3x প্লাস 2 ইনটু 0 প্লাস 6 সমান 0, 3x সমান এটা হচ্ছে 0 প্লাস 0 প্লাস 6 সমান 0, 3x প্লাস 6 বদলে মাইনাস 6, x ইকুয়াল টু এটা 3 এর কোন উপর দিয়ে ভাগ করো, মাইনাস 6 ভাগ 3 মাইনাস 2। আচ্ছা, এটা সমাধান পাইছে আশা করি। এরপরে চলো এইখানে একটা ভালো একটা প্রশ্ন হয়েছে, দেখো লগের লগ রুটের ভিত্তিক x, রুটের ভিত্তিক x সমান সমান কত? 2/3, 2/3। আচ্ছা দেখো এই প্রশ্নের সমাধান করবে কিভাবে? x এর মান নির্ণয় করো, x এর মান নির্ণয় করো, x সমান সমান কত? ঠিক আছে, তো এটা কিভাবে করবা? দেখো ভাইয়া খুব সহজ, এই যে ভিত্তিটা আছে না, ভিত্তি উপর দিয়ে দাঁড়ে পাইবে, তারে কই লইবে? কান্দে লইবে, মানে পাওয়ারে লইবে, বুঝছো? এই যে ভিত্তিটা আছে, ভিত্তিটা উপর দিয়া যারে উপরে পাইবে তারে কান্দে লইবে বা পাওয়ারে লইবে। তো দেখো এটা খুব ইজি, রুট 8 মানে কি? আচ্ছা এটা 8 এর পাওয়ার কিন্তু হাফ, রুট মানে কি? কোনো কিছু পাওয়ার হাফ, 8 এর পাওয়ার কথা সেখানে হাফ, পাওয়ারের উপর পাওয়ার থাকে কি করতে হবে? গুণ করতে হয়, এই যে গুণ করলাম আমরা, 8 এটা কাটলাম, তাহলে কত হয়? দেখো 8 এর পাওয়ার কত হয়? 1/3। আমরা জানি 8 মানে কি? আবার 2 এর কিউব না, 2 এর কিউব কিন্তু আবার 8 হয়, বুঝছো? তাহলে এই দিলাম আমি 2 এর কিউব, সেটা পাওয়ার কত? 1/3। তাহলে এখন আসো আবার পাওয়ারের উপর পাওয়ার কাটাকাটি করো, 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 1, তার মানে কত হয়? 2। আশা করি তোমরা এই প্রশ্নটা সমাধান করতে পারছো, এইরকম যেটাই দেখ না কেন তোমরা সেটা সমাধান করতে পারবা। এই একটা প্রশ্ন সমাধান করে আরেকটা, এটি পেপার 5 সমান সমান 2c মানে এই মান কত? তাহলে এই সমান দেখো a টু দি পাওয়ার 5, এই যে 3 রুট ওভার মানে আছে কি? এটা পাওয়ার হলো 1/3, বুঝছো? তারপর 2 ইনটু এখানে দেখো এই যে 6 রুট ওভার আছে মানে কি? a টু দি পাওয়ার 7, তার পাওয়ার আছে 1/6, তাহলে কি জানা? দেখো a টু দি পাওয়ার 5/3 সমান সমান কত? এখানে 2 ইনটু a টু দি পাওয়ার 7/6। আচ্ছা, তো এখন তুমি এটার এই পান নিয়ে আসো, এলে a টু দি পাওয়ার 5/3 আর এই যে এটা এবার আনো a টু দি পাওয়ার 7/6 a টু দি পাওয়ার, এই পাওয়ারের উপর পাওয়ার, সূত্রের নিয়মে যদি ভাগ থাকে a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n হয়, তাহলে a টু দি পাওয়ার m মাইনাস n হয়, ঠিক আছে? তো এখন এটা আমরা করি a টু দি পাওয়ার, তাহলে পাওয়ার দিয়ে বিয়োগ করো 5/3 মাইনাস 7/6 2, এর লসাগু করে 6, 2 এর 3 আর 6 এর লসাগু কত? 6, 3 গুণ 6 2, 5 গুণ 10 বিয়োগ 6 কে 6 1, 7 কে 7, বা a টু দি পাওয়ার কত এখানে 3 বাই কত এখানে 6 সমান কত এখানে 2, ঠিক আছে? তাহলে 3/6 মানে কত হয়? a টু দি পাওয়ার হাফ হয় না, সমান 2। হাফ মানে কিন্তু দেখো যেটা আসে থাকে থাকুক, পাওয়ার উপর দিয়ে কিন্তু ঘুরে দেয়, এটা কিন্তু a টু দি পাওয়ার হাফ আছে, এটা উপর দিয়ে কি হবে? ঘুরে দেবে, অর্থাৎ এটার উপরে স্কয়ার আকারে করবে, ঠিক আছে? ব্যাপারটা অনেকটা ওই যে আমরা যে করছিলাম না, হাফ মানে কিন্তু রুট, হাফ মানে কিন্তু রুট, রুট উপর দিয়ে কি স্কয়ার হয় না? হ্যাঁ, এই রুট উপর দিয়ে স্কয়ার হয়ে গেল, তাহলে কত হবে? অ্যানসার 4। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আসো পরের প্রশ্নের সমাধান করি একটা। NC3 সমস্যা হলো NC4 হলো,
তাহলে এখানে প্রশ্ন দুইটা হইতে পারে, একটা হলো এন সমান সমান কত, দ্বিতীয় প্রশ্ন মনে করো এখানে হইতে পারে যে এন সি, আবার তোমাকে বলছে এখানে মনে করো 2 ধরে দিল, এন সি 2, আচ্ছা 2 না, আমি একটু বড় দিই 3 সমান সমান কত। তো এবার সেই প্রশ্নের সমাধান আমরা কিভাবে পাবো, এটার জন্য একটা সূত্র আছে, এন সি এক্স সমান সমান এন সি ওয়াই হল, ঠিক আছে। এন ইকুয়াল টু কি, এই যে নিচে যে দুইজন আছে না, সেই দুজন যোগ করতে হয় এক্স প্লাস ওয়াই। তাহলে এইখানে আমার এন সমস্যা তাহলে কি হবে বলো, এই যে এন সমস্যা তাহলে কি হবে, এন সমস্যা 3 যোগ 4, 3 যোগ 4 সমান 7। আশা করি এন এর মাধ্যমে এইভাবে বের করতে পারবা। আচ্ছা এবার আসো, এটা তুমি বের করতে, তাহলে এন এর মাধ্যমে 7 ধরো, যেহেতু এন পাইছি, তাহলে এবার 7 সি তুমি সেটা কিভাবে ক্যালকুলেটর বের করবা দেখো। ক্যালকুলেটর ভর্তি পরীক্ষা পারবা না নিতে। তো এবার 7 এ 3 বার কমাবা, 7 গুণ 6 গুণ 5, আর এখানে 3 দিয়ে কমাইতে কমাইতে 1 পর্যন্ত যাবা, 3 গুণ 2 গুণ 1, 3 গুণ 6, 6 কাটাকাটি, 5 7 কত 35। আমার এই প্রশ্নের অ্যান্সার কিন্তু আমরা পাই গেলাম। বিন্দুদ্বয়ের মনে করো বিন্দুদ্বয়ের দূরত্ব বের করো, দূরত্ব কত, বিন্দুদ্বয়ের মধ্যবর্তী বিন্দু কত, মধ্যবর্তী বিন্দু, মধ্যবিন্দু, মধ্যবিন্দু কত, ঠিক আছে। এই রিলেটেড প্রশ্ন দেখো। তো এটা দূরত্ব সূত্র কি দেখো, দূরত্ব সমান সমান √, খুব সহজ, সেটা হলো x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। প্রথম দিকে x1, দ্বিতীয় বিন্দু হলো আমার y1, পরের দিকে আবার x2, এটা হলো y2। তো এখন মান বসাই দাও, x এর মান কত, 0 মাইনাস এটা কত -2 এর হোল স্কয়ার প্লাস y1 কত -1 মাইনাস y2 কত এখানে 3, এবার কত এখানে 0 মাইনাস প্লাস এখানে 2y 2 এর হোল স্কয়ার প্লাস এখানে কত -4 এর হোল স্কয়ার, এখানে 4 প্লাস মাইনাস স্কয়ার প্লাস প্লাস কত 16, এখানে কিন্তু আমরা √20 आंसर, ঠিক আছে। আমরা দূরত্ব কত পেলাম, √20। মধ্যবর্তী বিন্দু কিভাবে নির্ণয় করব, মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করব সেটা খুব সহজ। মধ্যবিন্দুর ভুজ x সমান সমান আর y সমান, কেমন বের করবা, এই যে এইটা আর এই যে এটা যোগ করবা, মানে x1 যোগ x2 ভাগ 2, কারণ এতে লাগে x এর সম্পর্ক এই, আবার y এর সাথে y এর সম্পর্ক এই, এইটা এর লাগে এইটা এই, তাহলে y সমান কি এখানে আবার y1 প্লাস y2 ভাগ কত 2। তাহলে এবার আসো x1 কত 0 আর এখানে কত -2, 0 প্লাস -2 ভাগ 2, তাহলে কত -2 ভাগ 2, তাহলে কত -1। আবার এটা এভাবে ভাগ করো, -1 প্লাস y2 কত, y2 3 ভাগ 2, তাহলে এখানে কত 2/3, তাহলে কত হচ্ছে, তাহলে আমরা মধ্যবিন্দু পেয়ে গেলাম। মধ্যবিন্দু মধ্যবিন্দু কত পেলাম, তাহলে -1, দেখতে মান প্রথমে আসবে, হ্যাঁ প্রথমে হলো ভুজ, দেখতে মান হলো ভুজ, আর y হলো আমার কোটি, তাহলে 1 1 এটা আমার ভুজ বলা হয়, আর এটাকে আমরা বলা হয় কি কোটি। আশা করি তোমরা এই প্রশ্নের সমাধান বুঝছো। কোন বিন্দু হাতে x অক্ষের দূরত্ব অথবা y অক্ষের দূরত্ব, সেটা হলে কিভাবে বের করব দেখো। এই প্রথম বিন্দুটাকে আমরা বলছিলাম কি ভুজ, পরের বিন্দুটাকে আমরা বলি কি কোটি, ঠিক আছে। তো x অক্ষ হাতে কোন বিন্দু দূরত্ব হলো তার কোটি সমান, দূরত্ব হবে কি সমান কোটি, ঠিক আছে। আবার y অক্ষ হাতে কোন বিন্দু দূরত্ব মানে কি তার ভুজ, তাহলে এখানে তুমি মান বসাই দাও, x অক্ষের দূরত্ব কোটি কত, কোটি হলো 3, আর y অক্ষের দূরত্ব হলো ভুজের সমান, ভুজ কত এখানে ভুজ হলো আমার 5, বুঝছো। তাহলে আমরা কিন্তু এটা উত্তর পেয়ে গেলাম যে x অক্ষে কোন দূরত্ব কি তার ওই বিন্দুর কোটি, আসলে বিন্দুর কোটি এই কত 3, আবার y অক্ষে কোন বিন্দু দূরত্ব হলো তার ভুজের সমান, অর্থাৎ ভুজ কত প্রথমটা আর কি, যেটা x এর মান, হ্যাঁ এটা হলো আমার x, এটা হলো আমার y।
x বলতে ভুজ আর y বলতে কোটি। তো আমার এই প্রশ্নের সমাধান শেষ। এবার আসো যারা এখানে তোমার একটা প্রশ্ন দিয়েছে 3 টু দি পাওয়ার x মাইনাস 9 টু দি পাওয়ার y সমান 0 সূচকের অঙ্ক, ঠিক আছে? x মাইনাস 2y সমান কত? x মাইনাস 2y সমান কত? এখানে 3 টু দি পাওয়ার x এর উপর নিলে কত হবে? 9 টু দি পাওয়ার y, ঠিক আছে? তো x মাইনাস 2y বের করতে হবে না? আচ্ছা, তো এখানে আমরা 3 টু দি পাওয়ার x এর রাখি, এখানে আমরা 3 টু দি পাওয়ার 2 তে দিলে 9 হয়। 3 এর স্কয়ার 9 হয় না? 3 এর স্কয়ার কিন্তু আমার 9 হয়। দেখো 3 টু দি পাওয়ার x সমান 3 টু দি পাওয়ার কত হয়? 2y। হ্যাঁ, বৃদ্ধি বাদ, তাহলে x সমান কত হয়? 2y, ঠিক আছে? এবার এই 2y দিয়ে বানানো বামে আনো, তবে x মাইনাস 2y যেটা আমরা বিয়োগে আনছি বা যোগ বিয়োগে যখন আনবো এক পাশ থেকে অন্য পাশে, তখন ডান পাশে থাকবে 0, আর যখন গুণে আনবো তখন ডান পাশে থাকবে তোমার 1। তাহলে এই প্রশ্নের উত্তর কত? তোমার 0 হইবে। সুতরাং এক নম্বর বলি, দেখো 2 টু দি পাওয়ার x প্লাস y সমান কত? 1 হলে x বাই y সমান কত? ঠিক আছে, x বাই y, তাহলে আবার y বাই x চাইতে পারে। তো এখানে আমরা যদি সমাধান করি, দেখো 2 টু দি পাওয়ার x ইনটু এখানে 2 টু দি পাওয়ার y, এটা কিভাবে আসলো? আমরা জানি a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n থাকবে, কি হয়? a টু দি পাওয়ার m প্লাস n। তো উল্টো কথাটাও তো ঠিক, উল্টো কথাটা বলতে কি এখানে যে যদি আবার যোগে থাকে তাহলে তাদের গুণে ভাঙা যায়, ঠিক আছে? তাহলে গুণে থাকলে যদি তারপর পাওয়ার দিয়ে যোগ করতে পারি, তাহলে পাওয়ার যদি যোগে থাকে তাহলে তাদের আলাদাভাবে গুণ দিতে পারি। তো এইখানে দেখো আমার আসলে ভাঙার দরকার হয়, দরকার না ভাঙলেও তো হইতো না। তো আমরা একটু ভাঙি একটু পরে ভাঙি। দেখো দুবার x প্লাস y, যেহেতু এখানে আবার কি আছে 1 আছে, তো এটা আমরা 2 টু দি পাওয়ার 0 দিই, 2 টু দি পাওয়ার 0 দিই। তাহলে এখানে কত আসে? x প্লাস y ইকুয়াল টু আমার 0, x সমান কত আসে? মাইনাস y, ঠিক আছে? তাহলে এবার আসো x বাই y, তাহলে x বাই y সমান তাহলে কত আসে? এটা সেই কিন্তু মাইনাস থাকে, তাহলে মাইনাস y, x বাই y আমার কত আসে? মাইনাস 1 আসে, বুঝছো? তো এটার উত্তর আমাদের কিন্তু মাইনাস 1। তারপর পরের প্রশ্ন সমাধান করে আমরা আরেকটা প্রশ্ন, ধর এখানে মাইনাস 1020 কোন চতুর্ভাগে আছে? চতুর্ভাগ বসা, হ্যাঁ, 226 ডিগ্রি, এটা 226 ডিগ্রি দিছে, আর মাইনাস 1000 এর এখানে 20 দিছে। এটা কোন চতুর্ভাগে আছে? কোন চতুর্ভাগে? তো ক্যালকুলেটর দিয়ে তোমরা ভাগ করবা 90 দিয়ে, এটা 90 দিয়ে ভাগ করো, দেখো কতবার দেয়? 90 ভাগ 2 তো একসঙ্গে বাদ দেওয়া 22, 9 22 মধ্যে কতবার দেয়? 9 22 মধ্যে 9 দুগুণ 8, 3 গুণ 7, দুইবার দেবে, 9 দুগুণ 8 হলো 8। দেখো এখানে 6, আর এখানে কত আসে? 28 মধ্যে 12 হইবে, 8 থেকে 12 আদায় করতে লাগবে না, এখানে 46 হয় নাকি? যাই হোক 46 বার যাই হোক, আমরা এখন চতুর্ভাগ আগে এলো 90, এলো কত? 180, এলো 270, এলো 360, ঠিক আছে? এখানে 2 নম্বর ঘোরার পরে আমার কিন্তু 60 অবশিষ্ট, 46 অবশিষ্ট রয়েছে। তাহলে এখানে যদি প্লাস হয়, এই মানটা যদি প্লাস হয়, তাহলে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে করবো। ঘড়ি করে কিভাবে? আমরা এইভাবে করে না ঘড়ি, হ্যাঁ? তো যদি মানটা প্লাস হয়, যদি মাইনাস হয় তাহলে ঘড়ির কাঁটার দিকে করবো, মনে রাখবো। এটার ক্ষেত্রে আমরা ঘড়ির কাঁটার দিকে করবো, হ্যাঁ। আর যদি প্লাস হয় তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা ঘুরতে হবে। এখন এটা বিপরীত দিকে আমরা ঘুরি, এটা এইখান থেকে আমরা ঘুরনো শুরু করবো, ঠিক আছে? এটা আমরা 0 ডিগ্রি, আবার এইটা আবার 360, এইখান থেকে আমরা করবো কত করবো? 290, এই 190, এই 290 প্লাস নেই, তাহলে এটা আমার কোন চতুর্ভাগে? তৃতীয় চতুর্ভাগে। এটা কোন চতুর্ভাগে? তৃতীয় চতুর্ভাগে। এবার সেই মাইনাস যদি থাকে, ঠিক আছে, এটা কিন্তু জেনারেল মতো আছে, হার মতো আছে। তো মাইনাস যখন থাকবে তখন আমরা কি করবো? এটা 90 দিয়ে ভাগ দেবো, আমরা এটা আমরা 90 দিয়ে ভাগ দিই, দেখি কতবার দেয়। তারপর আমরা সেটা ঘড়ির কাঁটার দিকে করবো। একসঙ্গে বাদ দিলে 102 হয়ে যাচ্ছে, 9 10 90, 10 9 বার দিতে পারে, 9 0 0 9 9 কত এখানে? আচ্ছা, এখানে তো আমার 3 সংখ্যা লিখতে হবে, সরি, এখানে আমার এই যে 2 সংখ্যা না, 2 সংখ্যা দিয়ে যায় না, তো 3 সংখ্যা নাও। 0 0 এই এক সংখ্যা বাদ দাও, 10 এর মধ্যে 9 একবার দেবে, 9 1 9 1 কত? এখানে 9 0 এদের জায়গা দিয়ে 1 0 0 9 1 9 90, এখানে বিয়োগ করলে 2 10 12, হ্যাঁ, 10 10 10 এর 1 হইলে এটা এখন এর মধ্যে যায় না, তাহলে এই শূন্য নামাও। তাহলে এখন দেখো খেয়াল করো, 9 আবার 100 বাদ দেয়, 9 12 এর মধ্যে একবার দেয়, 9 1 9 90, কিন্তু আমি কত? এখানে আবার 30 থাকে কিন্তু, ঠিক আছে? তাহলে আমরা 91 করতে হবে, কত? 90 91, আমরা একটু ঘুরি 91 দেখি কি ভাই, এবার বলবো কিন্তু ঘড়ির কাঁটার দিকে,
91, 92, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই 91। তার মানে কি বলছি, এই বাক্সে আমি ত্রিশ পেয়েছি না, তাহলে আমার এই এটা প্রথম চতুর্ভাগ তাহলে এটা কত চতুর্ভাগ, এটা আমার প্রথম চতুর্ভাগ। আশা করি তোমরা এই চতুর্ভাগ সংক্রান্ত বুঝছো। তো আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করছি। তোমাদের সকলের জন্য শুভকামনা রইলো। ঠিক আছে, সকলে এরকম শিক্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করে রেখো, যেন তোমরা ভবিষ্যতে আরো ভালো কিছু জানতে পারো। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।